হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ডাইপোল মোমেন্ট শুরু করেছিলাম। ঠিক যেখানটায় শেষ করেছিলাম সেইখান থেকেই আজকে শুরু করব। আমরা আগের দিন যখন পলি অ্যাটমিক মলিকিউল বা আয়নদের ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করছিলাম, সেখানে আমরা ফার্স্ট যে কেসটা নিয়েছিলাম সেখানে সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার ছিল না এবং সারাউন্ডিং অ্যাটম সবাই সেম ছিল। সেই ক্ষেত্রে সবাই মলিকিউলগুলো হচ্ছিল নন পোলার এবং তাদের ডাইপোল মোমেন্টের ভ্যালু হচ্ছিল 0 ডিউ টু দেয়ার সিমেট্রিক্যাল স্ট্রাকচার্স। আজকে হচ্ছে এখানকার কেস 2, যেখানে সেন্ট্রাল অ্যাটম কন্টেইনস লোন পেয়ার অর সারাউন্ডিং অ্যাটম আর নট অল সেম, মানে যদি সারাউন্ডিং অ্যাটমগুলো আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি বলতে পারবো না যে মলিকিউলটা পোলার বা নন পোলার। সেটা ডিপেন্ড করবে কার উপরে? মলিকিউল বা আয়নটার স্ট্রাকচারের উপরে। এখন এই যে পার্টিকুলার কি বলবো টাইপ অফ স্পিসিস, এদের এক্সাম্পলসগুলো আমরা মানে এক একটা কোয়েশ্চেনের মধ্যে অনেকগুলো 3-4টে করে এক্সাম্পল বা 2-3টে করে এক্সাম্পল, মানে সেট অফ মলিকিউলস নিয়ে আমরা আলোচনা শুরু করব। তাতে করে কি হবে, মানে যেভাবে পরীক্ষায় কোয়েশ্চেন্সগুলো আসে সেইভাবে আমাদের এগোতে সুবিধা হবে। তাহলে আমাদের ফার্স্ট এক্সাম্পল আমরা শুরু করব, সাপোজ গ্রুপ 13 না, গ্রুপ 14 থেকে অ্যাকচুয়ালি। স্টিল গ্রুপ 14 বলছি বটে। হ্যাঁ, কম্প্যারিজনটা কীরকমভাবে হবে দেখো, এরকম কতগুলো কম্পাউন্ড দেওয়া থাকবে যাদের স্ট্রাকচারালি যাদেরকে একই রকম দেখতে। ফর এক্সাম্পল BeCl2, SnCl2, PbCl2, ঠিক আছে? বা এই তিনটে একসঙ্গে না দিয়ে এই পার্টিকুলার কেসটাতে এই দুটো একসঙ্গে দেওয়া থাকে। এটা যদি হয় 1 নম্বর, আর 2 নম্বরটা আমি লিখছি আবারও এরকম BeCl2 অ্যান্ড PbCl2। এই সেট অফ কম্পাউন্ডের মধ্যে বলা হবে যে এটা নন পোলার কিন্তু এটা পোলার। কেন? এবার এই যখনই কেন জিজ্ঞেস করছে তখন আমাকে শুরুতে জানতে হবে যে এখানে বেরিলিয়াম sp হাইব্রিডাইজড, সুতরাং স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার। আর এখানে Sn মানে টিন sp2 হাইব্রিডাইজড গ্রুপ 14 এলিমেন্ট, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গুলার শেপ আর এখানে একটা লোন পেয়ার আছে। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে, এই দুখানা বন্ড মোমেন্ট এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার, সুতরাং ক্যান্সেল আউট করছে এবং মিউনেট হয়ে যাচ্ছে 0, ঠিক আছে? cos 180 -1। এখানে লোন পেয়ারের মোমেন্ট ওপরের দিকে, আর SnCl এর মধ্যে Cl হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই দুটো SnCl বন্ডের যে মোমেন্ট তাদের যে রেজাল্ট্যান্ট, সেই রেজাল্ট্যান্টটা হচ্ছে নিচের দিকে কাজ করছে ডেফিনেটলি। তাহলে একটা অন্যটাকে অপোজ করছে, কিন্তু এই বন্ড মোমেন্ট আর এই লোন পেয়ারের জন্য যে মোমেন্ট তাদের ম্যাগনিটিউড সেম নয়, ডিরেকশন অপোজিট, কিন্তু তাদের ভ্যালু আলাদা। তাই জন্য মিউনেটটা 0 হচ্ছে না, একটা কিছু ভ্যালু থাকছে, ইজ নট ইকুয়াল টু 0 মানে একটা কিছু ভ্যালু থাকছে, মানে সেটা 0 থেকে বেশি। তাই আমরা বলবো যে এই দুটোর মধ্যে SnCl2 মিউ ভ্যালু বেশি, মানে এটা পোলার, আর মিউ ভ্যালু 0 মানে এটা নন পোলার। এক্স্যাক্টলি একই আনসার হবে এটার ক্ষেত্রে। PbCl2 স্ট্রাকচার এক্স্যাক্টলি SnCl2 মতন, সুতরাং এখানেও বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে মিউটা 0 আর এখানে মিউ গ্রেটার দ্যান 0। মিউ নট ইকুয়াল টু 0 লেখাও যা, মিউ গ্রেটার দ্যান 0 লেখাও তাই, মানে মিউ তো ভ্যালু তো নেগেটিভ হবে না। তাহলে এইভাবে কোয়েশ্চেন্স আসে। আরও আচ্ছা, 3 নম্বর এক্সাম্পল আমাদের এরকম নিচ্ছি আমরা। সাপোজ CH3Cl, CH2Cl2, CHCl3 অ্যান্ড CCl4। CCl4 বা CH4 একই ব্যাপার। এই দুটো আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে মিউনেট হচ্ছে 0 ডিউ টু দেয়ার সিমেট্রিক্যাল স্ট্রাকচার, টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয় এখানে। এবং যে কোনো তিনটে এর ক্ষেত্রে আমি উপরের ব্যাপারটা একটু মুছে নিই আগে। আমরা স্ট্রাকচার রেখেছিলাম CCl4 এর আগের দিনকে, বা CH4 কোনো একটার, কোনটার এখন এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। দুটোর ক্ষেত্রেই যেটা আমরা বলেছিলাম যে যদি CCl4 এর ক্ষেত্রে বলি, তাহলে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তো বন্ড মোমেন্টের ডিরেকশন ক্লোরিনের দিকে। এক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোনো তিনখানা CCl বন্ডের বন্ড মোমেন্টের যা রেজাল্ট্যান্ট, সেইটা 4th CCl বন্ড মোমেন্টের ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাই জন্য ওভারঅল মিউ ইকুয়াল টু 0। এর ক্ষেত্রেও একই এক্সাম্পল, শুধু ডিরেকশনটা কার্বনের দিকে হবে। কেন? কারণ কার্বন হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই জন্য, ঠিক আছে? এবং এক্ষেত্রেও মিউ ইকুয়াল টু 0 ছিল। এখন এর সঙ্গে আরও 3টে এক্সাম্পল জুড়েছে, যেখানে দেখো প্রথমটা CHCl3, তো
তো 3টে CH নিচের দিকে দিলাম, একটা ক্লোরিনকে ওপরের দিকে দিলাম, তারপরে CH2Cl2, এটা হচ্ছে CHCl3, সরি CH3Cl, এইটা হচ্ছে CH2Cl2, আর ফাইনালি CHCl3, সো Cl আর এই যে H, এটা হয়ে গেল CHCl3। এইবার দেখো CCl বন্ড মোমেন্ট ওপরের দিকে কারণ ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, আর এই 3খানা CH বন্ডও উপরের দিকে ডাইরেকশন, কারণ কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে আমরা বলবো যে 3খানা CH বন্ড মোমেন্টের রেজাল্টেন্ট তার যে ডিরেকশন এবং CCl বন্ড মোমেন্টের যে ডিরেকশন একই দিকে, অর্থাৎ এই 3খানা CH বন্ড মোমেন্টের রেজাল্টেন্ট কী করছে, CCl বন্ড মোমেন্টটাকে অ্যাসিস্ট করছে, বাড়িয়ে দিচ্ছে ভ্যালু, ওভারঅল মিউ ভ্যালু অনেক বেশি হয়। ঠিক আছে, মিউ ইজ হাই। পরেরটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, পরেরটাতেও প্রথমে CClটা তো উপরের দিকেই আছে, CH দুখানা ওপরের দিকে কাজ করছে, মানে দুটো CH বন্ডের মোমেন্টের যা রেজাল্টেন্ট সেইটা এই CCl বন্ড মোমেন্টটার যা রেজাল্টেন্ট তার সঙ্গে যোগ হয়ে যাবে, টোটাল মানে ভ্যালুটা এই 3টে ভেক্টর যেহেতু উপরের দিকেই কাজ করছে তো এদের রেজাল্টেন্ট যেটা সেটা অনেকটা বেশি হবে। কিন্তু এই ফোর্থ যে CCl বন্ড, মানে ফোর্থ না অ্যাকচুয়ালি সেকেন্ড যে CCl বন্ড, এইটা নিচের দিকে এর ডিরেকশন। এখানে যেমন 4টে ভেক্টরই ডিরেকশন ওপরের দিকে, এখানে একটা ডিরেকশন নিচের দিকে, ন্যাচারালি কিছুটা ভ্যালু কমবে, সুতরাং এটার তুলনায় এখানে ভ্যালু একটু কমে যাবে, তাহলে এটার ভ্যালু সবথেকে বেশি। তারপরে এটা আমরা দেখব যে তৃতীয়টার ক্ষেত্রে এখানে CCl বন্ড মোমেন্ট যেমন ওপরের দিকে, এই CH বন্ড মোমেন্ট ওপরের দিকে, এবার নিচের দিকে বন্ড মোমেন্ট দুখানা কাজ করছে কারণ ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ। খুব ভালো করে এবার 3টেকে কম্পেয়ার করো, এখানে 4টে বন্ড মোমেন্টই আপওয়ার্ড ডিরেকশন, এখানে 3টে আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, এখানে একটা আর এই একটা, দুটো আপওয়ার্ড দুটো ডাউনওয়ার্ড, ন্যাচারালি এখানে ভ্যালুটা আরও কমে যাবে। এবং এই হচ্ছে আমাদের অর্ডার। ঠিক আছে, এটা আর এটা সেম, এদের মিউনেট 0, সবথেকে বেশি মিথাইল ক্লোরাইড, তারপরে মিথিলিন ক্লোরাইড, তারপরে ক্লোরোফর্ম। এখন এইখানে ক্লোরিনের বদলে ব্রোমিন বা আয়োডিন দিলেও এই একই অর্ডার হবে। ফোর্থ এক্সাম্পল আবারও গ্রুপ 14-এরই এক্সাম্পল, ধরো CH3Cl আর তার সঙ্গে আমরা কম্পেয়ার করছি CD3Cl। ঠিক আছে, তাহলে CH3Cl আমরা একটু আগে ছবি এঁকেছিলাম, টেট্রাহেড্রাল, সরি কী করছি ভুল করছি, CH3Cl, আর এখানে আমরা করছি CD3D। এবার ডয়টেরিয়াম হোক হাইড্রোজেন হোক, তাদের তুলনায় কার্বনের তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সুতরাং এখানে যদি এই 3টে আপওয়ার্ড ডাইরেকশন হয় টুয়ার্ডস কার্বন, এখানেও তাই হবে, কার্বনের দিকে ডিরেকশন, কারণ কার্বন হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ। এইবার এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ডিফারেন্সিয়েট করবো কী করে হাইড্রোজেন আর ডয়টেরিয়াম, সেটা হচ্ছে আমরা লিখে দিচ্ছি এখানে ইলেকট্রোপজিটিভিটি কার বেশি, ডয়টেরিয়াম গ্রেটার দ্যান হাইড্রোজেন। তাহলে ভাবো কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ, এরা কম ইলেকট্রোনেগেটিভ মানে বেশি ইলেকট্রোপজিটিভ। তাহলে ডয়টেরিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোপজিটিভ, ডয়টেরিয়াম। সুতরাং CD বন্ড এবং CH বন্ড এর মধ্যে কোন বন্ডটা বেশি পোলার, আমরা যদি বলি পোলারিটি, দুটো বন্ডের মধ্যে কোন বন্ডটা বেশি পোলার, তাহলে CD বন্ড বেশি পোলার। ঠিক আছে, এরপর আমরা যখন অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বো সেখানে আমরা জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে ইন্ডাকটিভ এফেক্ট বলে একটা ঘটনা পড়বো, সেখানে আমরা দেখব যে ডয়টেরিয়াম অ্যাকচুয়ালি কী করে। ধরো এখানে একটা কার্বনের সঙ্গে ডয়টেরিয়ামের বন্ড আছে, তো ডয়টেরিয়াম কী করে, তার এই যে বন্ড পেয়ারটা, ডয়টেরিয়াম এবং কার্বনের মধ্যেকার যে বন্ড পেয়ার, সেই বন্ড পেয়ারটাকে কার্বনের দিকে ঠেলে দেবে, এইদিকে ঠেলে দেবে। তাহলে কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা অ্যাটম যদি ইলেকট্রন পেয়ারকে দূরে ঠেলে দেয়, তার মানে ইলেকট্রনকে সে চাইছে না নিজের কাছে, যে ইলেকট্রনকে নিজের কাছে টানবে সে হচ্ছে ইলেকট্রোনেগেটিভ।
ঠিক আছে, আর যে ইলেকট্রনকে দূরে সরিয়ে দেবে সে হচ্ছে ইলেকট্রোপজিটিভ। এখন এই যে ইলেকট্রনকে দূরে সরিয়ে দেওয়ার যে প্রবণতা, এইটাকেই আমরা বলি, বন্ড পেয়ারটাকে দূরে সরিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলি প্লাস আই এফেক্ট। এখন এই প্লাস আই এফেক্ট ডয়টেরিয়ামের বেশি দেন হাইড্রোজেন। প্লাস আই এফেক্ট ডয়টেরিয়ামের বেশি। ইনফ্যাক্ট হাইড্রোজেনের কোনো প্লাস আই এফেক্ট আছে বলে আমরা ধরি না। হাইড্রোজেন হচ্ছে নিউট্রাল, যার কোনো প্লাস আই এফেক্ট নেই, অর্থাৎ ইলেকট্রনকে বিকর্ষণ করার ক্ষমতা নেই হাইড্রোজেনের, আমরা ওরমভাবে সেখানে পড়ি আর কি। তো তার তুলনায় ডয়টেরিয়ামের ইলেকট্রনকে বিকর্ষণ করার ক্ষমতা বেশি, আর ইলেকট্রনকে কেউ বিকর্ষণ করছে মানেই সে হচ্ছে ইলেকট্রোপজিটিভ। ন্যাচারালি বন্ডের পোলারিটি যদি এখানে বেশি হয়, তাহলে এই তিনটে বন্ডের যা রেজাল্টেন্ট, তাই না, এই তিনটে সিডি বন্ডের বন্ড মোমেন্টের যা রেজাল্টেন্ট, তার ভ্যালু এই তিনখানা সিএইচ বন্ডের মোমেন্টের যা রেজাল্টেন্ট তার তুলনায় বেশি হবে। তাহলে এর ভ্যালু যদি বেশি হয়, এবার এই ওপরের যে সিসিএল বন্ডের মোমেন্ট সেটা তো দুটোর ক্ষেত্রেই সেম, কিন্তু এই তিনটে বন্ডের যে রেজাল্টেন্ট সেটা এর ক্ষেত্রে বেশি, তাহলে ডেফিনেটলি ওভারঅল ভ্যালু কার বেশি হবে? CD3Cl এর মিউ ভ্যালু বেশি হবে। দুটোর ক্ষেত্রেই মিউ পজিটিভ, কারোর ক্ষেত্রে 0 নয়, ঠিক আছে, কিন্তু বেশি কার? CD3Cl। কেন? কারণ ডয়টেরিয়াম বেশি ইলেকট্রোপজিটিভ। প্রথমটা হচ্ছে দেখো NH3 আর NF3, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। NH3 কেমন দেখতে হয়? নাইট্রোজেনের লোন পেয়ার থাকে আর 3টে হাইড্রোজেন থাকে, পিরামিডাল শেপ, sp3 হাইব্রিডাইজড। NF3 তেও নাইট্রোজেন sp3 হাইব্রিডাইজড। ডিফারেন্সটা কি হয় দেখো, লোন পেয়ারের মোমেন্ট তো ওপরের দিকে, এখানেও লোন পেয়ারের মোমেন্ট ওপরের দিকে। বন্ড পেয়ারের মোমেন্ট, ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ফ্লুরিনের দিকে বন্ড মোমেন্টের ডিরেকশন থাকবে। তাহলে আমরা বলবো যে তিনখানা NF বন্ডের যা মোমেন্ট, তাদের যা রেজাল্টেন্ট, সেইটা ওভারঅল নিচের দিকে কাজ করছে, আর লোন পেয়ারের মোমেন্ট ওপরের দিকে কাজ করছে। একটা অন্যটাকে ক্যান্সেল আউট করছে অপোজিট ডিরেকশন বলে, কিন্তু পুরোপুরি ক্যান্সেল আউট করতে পারছে না, কারণ এটা একটা বন্ড মোমেন্ট, এটা একটা লোন পেয়ার মোমেন্ট, দুটোর ভ্যালু বা ম্যাগনিটিউড আলাদা, ডিরেকশন অপোজিট হলেও। সেই ক্ষেত্রে মিউ এর ভ্যালু কিন্তু গ্রেটার দ্যান 0 হচ্ছে, মানে একেবারে ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে যাচ্ছে না। এখানে কি হচ্ছে, নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই নাইট্রোজেনের দিকে হচ্ছে বন্ড মোমেন্ট। সুতরাং তিনটে NH বন্ড মোমেন্টের রেজাল্টেন্ট, লোন পেয়ারের যা মোমেন্ট একই দিকে কাজ করছে চারটেই। সুতরাং এর মিউ ভ্যালু নিশ্চয়ই কী হবে? মিউ ভ্যালু ইজ হাই। আমরা এখানে গ্রেটার দেন 0 না লিখে ইজ লো লিখবো। কেন লো লিখবো? কম কেন হলো? কারণ লোন পেয়ারের মোমেন্ট এবং বন্ড পেয়ার মোমেন্টগুলোর রেজাল্টেন্ট অপোজিট ডিরেকশানে কাজ করছে, একটা অন্যটাকে অপোজ করছে, কিন্তু এখানে একটা অন্যটাকে, ইনফ্যাক্ট তিনখানা বন্ড মোমেন্টের রেজাল্টেন্ট লোন পেয়ার মোমেন্টটাকে অ্যাসিস্ট করছে, তাই এখানে ভ্যালু বেশি। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। একই রকমভাবে দুটো কোয়েশ্চেন আছে, আমি এইখানটাতে একটা স্টার চিহ্ন দেবো। স্টার কেন? এটা একটা এক্সেপশনাল কেস। এক্সেপশনাল কেস কেন? দেখো NF3 আমি এখানে এঁকেছি তো, আর আঁকছি না। এবার NCl3টাকে খালি আমি আঁকছি এখানে। এবার প্রথম কথা হচ্ছে, আমাদের শুরুতেই এই দুটো কম্পেয়ার করতে গেলে শুরুতেই আমরা যে ভুলটা করি, আমাদের মনে হয় যে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, এবং সেই কারণে আমরা এই রকমভাবে বন্ড মোমেন্টের ডিরেকশন নাইট্রোজেনের দিকে দিয়ে দিই। কিন্তু আমরা আগের দিনই টেবিলটা বলেছিলাম, যেখানে নাইট্রোজেনের তুলনায় ক্লোরিন যদি 3.16 হয়, তাহলে নাইট্রোজেন 3.04, অর্থাৎ ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ। সুতরাং ক্লোরিনের দিকেই হবে মোমেন্ট, আর লোন পেয়ার উপরের দিকে। তাহলে ঘটনা দুক্ষেত্রেই সমান। এবার দেখো, NF বন্ড বেশি, ফ্লুরিন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ ক্লোরিনের তুলনায়, তাই NF বন্ডের পোলারিটি বেশি, মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশি, কিউ ভ্যালু বেশি, তাহলে বন্ড মোমেন্ট এখানে বেশি হবে ওভারঅল। তিনটে NF বন্ড মোমেন্টের রেজাল্টেন্ট বেশি হবে তিনটে Cl বন্ড মোমেন্টের রেজাল্টেন্টের তুলনায়। লোন পেয়ারের মোমেন্ট আর লোন পেয়ার মোমেন্ট যদি এই দুটো যদি ইগনোর করি, কারণ দুটোর ক্ষেত্রেই লোন পেয়ার মোমেন্ট সেম, তাহলে বন্ড পেয়ার মোমেন্ট দিয়ে আমাকে কম্পেয়ার করতে হবে। সেক্ষেত্রে এইখানে যেহেতু বন্ড মোমেন্টের রেজাল্টেন্ট বেশি, কেন বেশি? কারণ NF বন্ড বেশি পোলার, তাই। তাহলে আনসার হওয়া উচিত যে NF3 বেশি, মানে মিউ ভ্যালু বেশি, অর্থাৎ এটা বেশি পোলার, এটা কম পোলার, কিন্তু উত্তরটা হয় আলাদা। ঠিক আছে, এটা ওই জন্য আমি বলছি এটা এক্সেপশনাল কেস। এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে NCl3 ইজ মোর পোলার কম্পাউন্ড দেন NF3। ঠিক আছে,
NCl3 পোলারিটি বেশি। এবার এই পোলারিটি বেশি তার এক্সপ্লেনেশনটা অন্যরকম আছে আর কি। একটা এরকম গেস করা হয় যে এখানে যেহেতু নাইট্রোজেন হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট আর ক্লোরিন থার্ড পিরিয়ড এলিমেন্ট, ক্লোরিনের ভেকেন্ট ডি অরবিটাল আছে, তো সেই ভেকেন্ট ডি অরবিটালে নাইট্রোজেন তার লোন পেয়ারটাকে শিফট করিয়ে দেয়, মানে রেজোনেন্স করিয়ে দেয়। করে যদি দেয় তাহলে একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হবে। আমরা অলরেডি এই পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার নিয়ে এর আগে আলোচনা করেছিলাম সম্ভবত VSEPR থিওরির মধ্যেই। নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে দিলে এর মাথায় প্লাস চার্জ হবে, এর মাথায় মাইনাস চার্জ হবে। এবার এই মাইনাস চার্জটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, একটা ডাবল বন্ড অবশ্য হবে এখানে, ঠিক আছে। এটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার বললাম। তাহলে এবার এই যে চার্জ সেপারেশনটা হয়ে গেল না, প্লাস মাইনাস, এতক্ষণ কী ছিল, এতক্ষণ আমরা জানছিলাম যে NCl বন্ড পোলার বন্ড এবং কারোর মাথায় ডেল্টা প্লাস, কারোর মাথায় ডেল্টা মাইনাস হচ্ছে। এবার ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হচ্ছে এখানে, কিন্তু এখানে তো পুরোপুরি প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, সুতরাং কিউ ভ্যালু এখানে অনেক বেড়ে যাচ্ছে। সেইটা একটা কারণ হতে পারে যাতে করে এক্সপেরিমেন্টালি আমরা দেখি যে NCl3-র ভ্যালু বেশি। এইটা কিন্তু মনে রাখতে হবে, মানে আমরা যদি সিম্পল লজিকে যাই তাহলে কিন্তু আনসার ভুল হয়ে যাবে, সুতরাং খুব কেয়ারফুলি ওইটা মনে রাখবে। এবার দেখো এখানে PH3, NF3, NH3 তিনজনের মধ্যে কম্পেয়ার করতে বলেছে। NF3, NH3 আমরা অলরেডি কম্পেয়ার করলাম, যে আমরা জানলাম যে NH3 বেশি। এই দুটোর মধ্যে আমরা এইটা জানি যে NH3-র বেশি। এবার PH3 কোথায় যাবে দেখো, ফসফরাস। এবার আমরা জানি, এর আগে পড়েছি আমরা কোথায়, আমরা পড়েছি ড্রেগো রুল, যেখানে আমরা জানি যে এখানে এরা হাইব্রিডাইজড নয়, sp3 হাইব্রিডাইজড নয়, সিম্পলি এখানে p অরবিটাল দিয়ে পিওর অরবিটাল দিয়ে বন্ড হয়েছে। বন্ড অ্যাঙ্গেল ক্লোজ টু 90 ডিগ্রি, 93 পয়েন্ট সামথিং হয়। আমরা আরও দেখলাম আগের দিন টেবিলে যে ফসফরাসের 2.19 ইলেকট্রোনেগেটিভিটি আর হাইড্রোজেনের 2.20, 2.19, 2.20 মানে অলমোস্ট আমরা বলতে পারি যে দুটোর ইলেকট্রোনেগেটিভিটি দুটোর অলমোস্ট সেম, 2.19 এবং 2.20। তাই যদি হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যদি আমি সেমই ধরে নিই, তাহলে এই বন্ডের আর কোনো মোমেন্ট রইল না, শুধু মোমেন্ট ডিউ টু লোন পেয়ার রইল। এবার এটার সঙ্গে এগুলো কম্পেয়ার করি। এখানে মোমেন্ট ডিউ টু লোন পেয়ার, সেটাকে আরেকটা বন্ড মোমেন্টের যে রেজাল্টেন্ট সেটা অ্যাসিস্ট করছে একই ডাইরেকশানে, ফলে ভ্যালু অনেক বেড়ে যাচ্ছে। এখানে এদের কোনো মোমেন্ট নেই, অ্যাসিস্ট করার মতন কেউ নেই। কেন নেই? কারণ বন্ডটা অলমোস্ট নন পোলার বন্ড, কারণ ইলেকট্রোনেগেটিভিটি অলমোস্ট সেম। আর এখানে উল্টোটা হচ্ছে, লোন পেয়ার মোমেন্টকে অপোজ করার জন্য বন্ড মোমেন্ট আছে, তাহলে ভ্যালু কমিয়ে দিচ্ছে। তাহলে এখানে ভ্যালু, লোন পেয়ার মোমেন্টের ভ্যালু বাড়িয়ে দেওয়ার জন্য কেউ আছে, এখানে কমিয়ে দেওয়ার জন্য কেউ আছে, এখানে যারা আছে তারা বাড়াচ্ছেও না কমাচ্ছেও না, সুতরাং এটা মাঝামাঝি থাকবে। তাহলে NH3 আর NF3-র মাঝামাঝি চলে আসবে PH3। তাহলে আমরা এরকম বলতে পারবো ফাইনালি যে মিউ ভ্যালু সব থেকে বেশি হচ্ছে NH3, দেন PH3, আর তার থেকে কম হচ্ছে NF3। যদি এর মধ্যে NCl3 দিয়ে চারখানা করে দেয় তাহলে NF3-র আগে NCl3 হবে, ওইখান থেকে আমরা পেয়ে যাবো এটা। একই রকম দেখো D8টা CO2 SO2, আমি বলছি যাদের মানে মলিকুলার ফর্মুলাটা একই রকম দেখতে, CO2 SO2 NH3 NF3, এদের মধ্যে কম্প্যারিজন টাইপের কোয়েশ্চেন হয়। তাহলে আমরা জানি যে কার্বন sp হাইব্রিডাইজ, সুতরাং এটা লিনিয়ার, কিন্তু সালফার sp2, তাই জন্য এটা অ্যাঙ্গুলার। এবার ন্যাচারালি বোঝাই যাচ্ছে যে এখানে একটা বন্ড মোমেন্ট আর একটা বন্ড মোমেন্টকে ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেকশানে ক্যান্সেল আউট করবে এবং কার্বন ডাইঅক্সাইড নন পোলার মিউ ইকুয়াল টু 0 হয়ে যাবে। কিন্তু এখানে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে দুটো এসো বন্ডের মোমেন্টের রেজাল্টেন্ট নিচের দিকে, কিন্তু লোন পেয়ারের মোমেন্ট ওপরের দিকে। একটা অন্যটাকে অপোজ করলেও তাদের যেহেতু ভ্যালু সেম নয়, সুতরাং মিউ এর ভ্যালু 0 হবে না, মিউ সামথিং গ্রেটার দেন 0ই হবে। সুতরাং আমরা বলতে পারি যে SO2-র মিউ ভ্যালু বেশি, ঠিক আছে। একই রকম BF3 NF3, আমরা BF3 আগের দিন করেছি, বোরন ট্রাইফ্লুরাইড। আমি এইখানে একটা ছোটো করে ছবি এঁকে দিচ্ছি। বোরন ট্রাইফ্লুরাইড আমরা দেখেছি যে এরকম দেখতে হয়, ট্রাইগোনাল প্লেনার, এবং ট্রাইগোনাল প্লেনার যদি হয় তাহলে আমরা দেখেছি যে কোনো দুটো BF বন্ড মোমেন্টের যে রেজাল্ট্যান্ট সেটা থার্ড বন্ড মোমেন্টকে ইকুয়ালি অপোজ করে,
এবং ওভারঅল BF3 একটা নন পোলার কম্পাউন্ড হয়ে যায়। তাহলে এটা নন পোলার আর NF3 পোলার, মিউ ভ্যালু লো, সুতরাং NF3-র ভ্যালু বেশি। একই রকমভাবে BF3 নন পোলার মিউ 0, কিন্তু ClF3-র মিউ সামান্য কিছু আছে, সেই জন্য ওটা নন পোলার। এখন ClF3-র মিউ ভ্যালু যে 0 নয় সেটা কী করে বুঝবো, একটু মুছে নিচ্ছি। ClF3 স্ট্রাকচার কীরকম হয়? ClF3 আমরা জানি ক্লোরিন sp3d হাইব্রিডাইজড, দুখানা লোন পেয়ার থাকে। আমরা জানি TBP স্ট্রাকচারে লোন পেয়ার ইকুইটোরিয়াল পজিশন চায়, ঠিক আছে, ডিউ টু বেন্ট রুল। আর এই বন্ডগুলো এক্স্যাক্টলি 90 ডিগ্রি হয় না, মানে এক্স্যাক্টলি হয় না, একটু বেঁকে যায়। স্টিল আমরা যদি ধরেও নিই যে এই দুটো মানে এই FClF 180 ডিগ্রি অ্যাঙ্গেল যদি ধরেও নিই, তাহলে একটা ClF বন্ডের মোমেন্ট আর এই বন্ডের মোমেন্ট পরস্পরকে ক্যান্সেল আউট করে দিল, কিন্তু একটা বন্ড মোমেন্ট এই দিকে সেটা থেকে যাচ্ছে, আর এই দুটো লোন পেয়ারের যা মোমেন্ট, তা সেই দুটোর যা রেজাল্টেন্ট সেটা এই দিকে থাকছে। তাহলে লোন পেয়ার মোমেন্টের যে রেজাল্টেন্ট এবং একটা ClF বন্ড মোমেন্ট, এই দুটো পরস্পরের অপোজিট ডাইরেকশনে কাজ করছে, কিন্তু ভ্যালু সেম নয়। ভ্যালু যেহেতু সেম নয়, তাই জন্য মিউ ইজ নট ইকুয়াল টু 0, মানে মিউ এর ভ্যালু সামথিং পজিটিভ, তাই জন্য BF3 থেকে বেশি। ঠিক আছে, এই কটা কপি করো, আরও অনেক কোয়েশ্চেন্স আছে। দেখো নেক্সট এক্সাম্পল হচ্ছে H2O আর H2S। তাহলে কেমন দেখতে হয় H2O? অক্সিজেন, দুখানা বন্ড মোমেন্ট আর দুখানা লোন পেয়ার থাকে অক্সিজেনের। এটা টেট্রাহেড্রালি sp3 হাইব্রিডাইজড অক্সিজেন এবং এটা V শেপড হচ্ছে স্ট্রাকচার। H2S অলমোস্ট একই রকম, তবে H2S-এ কিন্তু সালফার sp3 হাইব্রিডাইজড নয়, হাইব্রিডাইজেশন নেই সালফারের, আনহাইব্রিড। আমরা পাই এটা কোত্থেকে? ড্রেগো রুল থেকে। তাই যদি হয় তাহলে দেখো এবার প্রথম কথা হচ্ছে যে বন্ড মোমেন্ট অক্সিজেনের দিকে এবং এই দুখানা লোন পেয়ারের যা মোমেন্ট তাদেরও রেজাল্টেন্ট ওপরের দিকে, আর এই দুটো বন্ড মোমেন্টের রেজাল্টেন্টও ওপরের দিকে, দুটোকে অ্যাসিস্ট করছে, ফলে মিউ ভ্যালু অনেক হাই হবে। এক্ষেত্রেও তাই হয়, তবে যেহেতু সালফারের এই যে সালফার, এই দুখানা লোন পেয়ারের মোমেন্টের যে রেজাল্টেন্ট সেইটা ওখানেও যা এখানেও তাই একই, কিন্তু সালফার যেহেতু কম ইলেকট্রোনেগেটিভ, তাহলে OH বন্ড যতটা পোলার SH বন্ড অতটা পোলার নয়, সুতরাং বন্ড মোমেন্ট SH বন্ড মোমেন্ট কম হবে, সুতরাং এই দুটোর যা রেজাল্টেন্ট সেটাও কম হবে। এটা যেহেতু বেশি OH বন্ডের মোমেন্টগুলোর যা রেজাল্টেন্ট, সুতরাং এই দুটো যোগ করলে এই দুটো রেজাল্টেন্ট অনেক বেশি হবে। তাহলে আমরা বলতে পারবো যে H2O মিউ ভ্যালু H2O গ্রেটার দেন H2S। ঠিক আছে, BeF2 XeF2। BeF2 দেখো আমরা আগেই পড়েছি, BeCl2-র মতন, বেরিলিয়াম sp হাইব্রিডাইজড। এখন এই যে বন্ড মোমেন্ট আর এই যে বন্ড মোমেন্ট পরস্পরকে ক্যান্সেল আউট করলো, মিউ ইকুয়াল টু 0 হয়ে গেল। XeF2 কেমন? আমরা যদি এর হাইব্রিডেশন স্টেট বের করতে চাই, তাহলে sp3d যদি হয়, দুখানা বন্ড তৈরি হচ্ছে, সেই দুখানা বন্ড থাকবে অ্যাক্সিয়াল পজিশনে আর তিনখানা লোন পেয়ার ইকুইটোরিয়াল পজিশনে। খুব ভালো করে লক্ষ্য করো, এই তিনখানা লোন পেয়ার যেহেতু পরস্পরের 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আমরা জানি যে sp3d হাইব্রিডাইজ হলে তাহলে তার ওই অন দ্য প্লেন যে তিনটে গ্রুপ থাকে তারা sp2 হাইব্রিডাইজড মতন থাকে। সুতরাং এবার sp2-তে যেহেতু 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনটে অরবিটাল, তাদের রেজাল্টেন্ট 0 হয়ে যায়, তাহলে এই তিনটে লোন পেয়ারের জন্য যা মোমেন্ট হবে তার ডিরেকশান তো এদিকে থাকবে, কিন্তু এই তিনখানার রেজাল্টেন্ট 0 হয়ে গেল। আবার অ্যাক্সিয়াল XeF2 আর এই অ্যাক্সিয়াল XeF2 এরাও পরস্পরের অপোজিট, তাহলে এরাও পরস্পরকে ক্যান্সেল আউট করছে, সুতরাং এক্ষেত্রেও মিউ ইকুয়াল টু 0 হবে। তাহলে এই পার্টিকুলার কোয়েশ্চেনে দুজনের মধ্যে কে বেশি বলা যাবে না, দুটোই হচ্ছে নন পোলার কম্পাউন্ড, কারণ দুটোরই মিউ ইকুয়াল টু 0। দেখো লোন পেয়ার থাকলে মিউ ইকুয়াল টু 0 হয়, আবার লোন পেয়ার থাকলে মিউটা নট ইকুয়াল টু 0 হয়। সুতরাং সেন্ট্রাল অ্যাটমে লোন পেয়ার থাকলেই আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো না যে ওটা নন পোলার নাকি পোলার, সেটা ডিপেন্ড করবে কিছুর উপরে, স্ট্রাকচারের উপরে।
ঠিক আছে, এটা হয়ে গেলো লোন পেয়ারের উপরে। আর আমার যে হেডিংটা ছিল সেই হেডিংয়ের জাস্টিফিকেশান হচ্ছে। আর যদি সারাউন্ডিং অ্যাটম যদি আলাদা হয়, পরের কেসটাতেই ওটা আছে ICl2 স্ট্রাকচার এক্স্যাক্টলি XCF2 মতন লিনিয়ার। কেন? কারণ এখানে সেন্ট্রাল আই এটাও হচ্ছে sp3d হাইব্রিডাইজড, যেরকমটা XCF2 হয়, ঠিক আছে। এবং এখানেও ICl বন্ড মোমেন্ট দুখানা পরস্পরকে এক্স্যাক্টলি ক্যান্সেল আউট করছে, সুতরাং আমরা বলতে পারবো যে এর মিউ ইকুয়াল টু 0। কিন্তু এক্ষেত্রে আই এর একদিকে আছে Cl আর একদিকে আছে F। এবার তুমি ভাবো এইটা যদি আমাদের কম্পাউন্ড হয় তাহলে IF বন্ড মোমেন্ট এর ভ্যালু একটু বেশি হবে, কারণ আই এর সঙ্গে এফ এর ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স বেশি দেন ICl ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। তাহলে নেট যে বন্ড মোমেন্ট সেটা IF এর দিকে কাজ করবে, কারণ ওখানে বন্ড মোমেন্ট বেশি তাই। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারবো যে মিউ গ্রেটার দেন 0, সুতরাং ওভারঅল মিউ ওইদিকে 0 হয়ে যাচ্ছে, ICLF এর ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে। এবার দেখো সারাউন্ডিং অ্যাটম যখনই আলাদা হয়ে যাচ্ছে, দুটোই যখন সেম নয়, এক্ষেত্রে সারাউন্ডিং অ্যাটম দুটোই সেম ক্লোরিন, মিউ 0, এখানে দুটোই আলাদা হয়ে গেল, তাহলে মিউ নট ইকুয়াল টু 0। এই একই জিনিস আমরা দেখতে পাই কোথায়? পরবর্তী এই এক্সাম্পলসগুলোতে, এখানে বা এখানে আমরা পরে আসছি। আগে আমরা এখানটায় দেখি BCl3, আবারও আমরা আগের দিন বলেছিলাম বোরন sp2 হাইব্রিডাইজড, সুতরাং এখানে মিউ 0। যে কোনো দুখানা BCl বন্ডের মোমেন্ট তৃতীয় বন্ড মোমেন্টের ইকুয়াল অ্যান্ড অপোজিট। যে কোনো দুখানা Cl বন্ড মোমেন্টের রেজাল্টেন্ট তৃতীয়টার ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাই মিউ 0। কিন্তু ICl3 আবারও, আচ্ছা ICl3 তার মানে এটা sp3d তো হবেই, এবার টি শেপড স্ট্রাকচার হবে, তাহলে Cl, এখানে Cl, আবারও এই Cl দুটো পরস্পরকে এক্স্যাক্টলি ক্যান্সেল আউট করে না, 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয় না Cl ICl অ্যাঙ্গেল। কেন? কারণ এই লোন পেয়ারের সঙ্গে এই লোন পেয়ারের যে রিপালশন, সেই কারণে। স্টিল আমি যদি ধরেও নিই যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি এবং পরস্পরকে এই দুটো ক্যান্সেল আউট করছে, মানে এই দিকের মোমেন্ট এবং এই দিকের মোমেন্ট পরস্পরকে ক্যান্সেল আউট করছে, যদি ধরেও নিই এরকম, তা সত্ত্বেও এই লোন পেয়ার মোমেন্ট দুটোর রেজাল্ট্যান্ট এদিকে কাজ করছে আর ICl বন্ডের মোমেন্ট ওইদিকে কাজ করছে। তাহলে এই মোমেন্ট এবং এই মোমেন্ট পরস্পরের অপোজিট কিন্তু ইকুয়াল নয়, তাই জন্য মিউ ভ্যালু 0 হবে না, মিউ গ্রেটার দেন 0 হবে। তাহলে ওভারঅল ICl3 মিউ ভ্যালু বেশি দেন BCl3, ঠিক আছে। স্ট্রাকচারালি যারা যারা সেম টাইপের মতন দেখতে হয় তাদেরকেই কম্পেয়ার করতে বলা হয়। এবার পুরোটাই ডিপেন্ড করছে কিসের উপরে? আমি VSEP আর থিওরি কতটা জানি তার উপরে, বাদ বাকি আর কিছুই নেই। এবার দেখো SF4 কীরকম হয়? C স্ট্রাকচার হয় আমরা জানি, এইদিকে লোন পেয়ারটা থাকে, এখানে দুখানা ফ্লোরিন আর এখানে দুখানা ফ্লোরিন, F আমরা বুঝতেই পারছি যে এই চারখানা SF বন্ডের মোমেন্টের যা রেজাল্টেন্ট সেটা কখনোই 0 হতে পারে না, ঠিক আছে। এই দুখানা অ্যাক্সিয়াল পরস্পরকে ক্যান্সেল আউট করছে বলে আমি ধরেও নিচ্ছি, ঠিক আছে। যদিও এই বন্ড অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি নয়, কারণ লোন পেয়ারের সঙ্গে রিপালশন হবে, একটুখানি এটা এদিকে সরে আসবে, 180 থেকে একটু কম হয়ে যাবে, 178 79 এরকম কিছু একটা হবে। স্টিল আমি ধরে নিচ্ছি যে দুখানা অ্যাক্সিয়াল SF বন্ড পরস্পরকে এই মোমেন্ট দুটো ক্যান্সেল আউট করছে। তাহলেও এই দুখানা ইকুইটোরিয়াল SF বন্ড মোমেন্টের যা রেজাল্টেন্ট এবং লোন পেয়ারের যা মোমেন্ট দুটো অপোজিট, মানে এটার মতোই, তাহলে মিউ ইজ নট ইকুয়াল টু 0। আবার SOF4 এর ক্ষেত্রেও তাই। তাহলে কম্পেয়ারটা করবো কী করে? SOF4-এ এই দুখানা F এখানে থাকলো, দুখানা F অ্যাক্সিয়ালে থাকলো, আর এখানে যেমন লোন পেয়ার, এখানে তেমনি ডাবল বন্ডেড অক্সিজেন। এখন যদি আমরা বলি যে অ্যাক্সিয়াল এই দুটো, মানে এই নিচেরটা এবং এই উপরেরটা ক্যান্সেল আউট করলো পরস্পরকে, দুটো SF বন্ড মোমেন্ট। এবার এই দুটোর যা রেজাল্টেন্ট সেটা, ফ্লুরিন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লুরিনের দিকে, মানে এই দুটোর রেজাল্টেন্ট হচ্ছে পেছন দিকটাতে, এবং এসো বন্ডের রেজাল্টেন্ট সামনের দিকটাতে, পরস্পরকে ক্যান্সেল আউট করছে। এখানেও তাই, লোন পেয়ার মোমেন্ট এবং এই দুটো SF বন্ড মোমেন্টের যে রেজাল্টেন্ট পরস্পরকে ক্যান্সেল আউট করছে। কিন্তু বন্ড মোমেন্টের তুলনায় লোন পেয়ারের মোমেন্ট সামান্য বেশি হয়। এটা ইন জেনারেল এটাই হয় যে লোন পেয়ারের মোমেন্ট সামান্য বেশি। তাহলে লোন পেয়ারের যদি মোমেন্ট সামান্য বেশি হয় তাহলে এই ক্ষেত্রে ওভারঅল ভ্যালুটা বেশি হয়ে গেল। তাহলে SF4
ইজ মোর পোলার দ্যান SOF4, দুটোই পোলার কিন্তু কোনোটাই নন পোলার নয়, বোথ আর পোলার, দুটো ক্ষেত্রেই হচ্ছে আমার মিউ গ্রেটার দ্যান 0, কিন্তু SF4 একটু বেশি পোলার। ঠিক আছে, আমি একটু মুছে নিই, নাহলে পরেরগুলো লিখতে অসুবিধা হবে। দেখো এবার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, PCl3F2 আর PCl2F3। আবার আমরা এখানে বেন্ট রুল অ্যাপ্লাই করব। বেন্ট রুল অনুযায়ী বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাক্সিয়ালে থাকবে টিপিপি জিওমেট্রিতে, তাহলে PCl3F2, F বেশি ইলেকট্রোনেগেটিভ, তো F থাকলো অ্যাক্সিয়ালে, ক্লোরিনগুলো থাকলো ইকুইটোরিয়ালে। এবার এটার ক্ষেত্রে আমরা কি দেখব, যে অ্যাক্সিয়ালের PF আর এই PF পরস্পরকে ক্যান্সেল আউট করছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আর এই PCl3, এই তিনখানা, একটা P আর এই তিনটে Cl, এরা তো ইকুইটোরিয়ালে আছে। ইকুইটোরিয়াল মানে ওটা sp2 হাইব্রিডাইজড। sp2 যদি হয় তাহলে যে কোনো দুখানা বন্ড মোমেন্ট তাদের যা রেজাল্টেন্ট সেইটা এই তৃতীয়টার ইকুয়াল অ্যান্ড অপোজিট, মানে তিনখানা ইকুইটোরিয়াল বন্ড মোমেন্টের রেজাল্টেন্ট 0, আবার দুখানা অ্যাক্সিয়াল বন্ড মোমেন্টের রেজাল্টেন্ট 0, তার মানে ওভারঅল মিউ 0। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ যেখানে PCl2 এবং 3টে F, তাহলে 3টে F এর মধ্যে 2টো F তো আগে চলে গেল অ্যাক্সিয়ালে, যাবেই বেন্ট রুল অনুসারে, আর একটা F ধরো এখানে এলো, ইকুইটোরিয়ালে এলো, আর যদি দুখানা Cl এখানে আসে। এইবার আবারও অ্যাক্সিয়ালটা তো দুখানা অ্যাক্সিয়াল বন্ড মোমেন্ট পরস্পরকে ক্যান্সেল আউট করছে, কিন্তু ইকুইটোরিয়ালে এসে এই দুখানা PCl বন্ড মোমেন্টের রেজাল্টেন্ট এই দিকে কাজ করছে পেছন দিকটাতে, আর এই সামনের দিকে হচ্ছে PF বন্ড মোমেন্ট। তাহলে PF বন্ড মোমেন্টের ভ্যালু আর দুখানা PCl বন্ড মোমেন্টের যা রেজাল্টেন্ট তার যা ভ্যালু, দুটো ভ্যালু নিশ্চয়ই আলাদা, ডিরেকশন অপোজিট কিন্তু ভ্যালু সেম নয়। তাই জন্য এর ক্ষেত্রে আমরা বলবো মিউ ইজ গ্রেটার দ্যান 0, মিউ ভ্যালু একেবারে 0 হয়ে যাচ্ছে না, কিছু মিউ থাকছে, তাই জন্য এই হয়ে গেল এদের অর্ডার। এবং তুমি চাইলে এখানে লিখেও নিতে পারো যে এটা হচ্ছে নন পোলার আর এটা হচ্ছে পোলার, রাইট। SF4 XCF4, SF4 আমরা একটু আগেই করলাম, XCF4টা আমি খালি লিখে দিলেই তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। XCF4 দেখো 8×4=12, মানে অক্টাহেড্রাল টাইপের। এবার অক্টাহেড্রাল স্ট্রাকচারে, অক্টাহেড্রাল জিওমেট্রির মধ্যে যদি আমি দেখি চারখানা বন্ড আছে, চারখানা বন্ড পেয়ার আর দুখানা লোন পেয়ার, তাহলে এটা স্কোয়ার প্ল্যানার জিওমেট্রিকে ডিনোট করে। স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার যদি হয় তাহলে এই দুখানা লোন পেয়ার মোমেন্ট পরস্পরকে ক্যান্সেল আউট করছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আর বন্ড মোমেন্টগুলো দেখো, এই যে XF বন্ড মোমেন্টটা, এই মোমেন্ট এবং এই বন্ড মোমেন্ট পরস্পর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ক্যান্সেল আউট করলো। আবার এটাও এটাকে ক্যান্সেল আউট করবে, পরস্পরের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। যদিও এখানে আমার আঁকাটা একটু গন্ডগোল হচ্ছে, কিন্তু এরা তো 180 ডিগ্রি অ্যাঙ্গেলটাই মেনটেন করছে। তাহলে ওভারঅল প্রত্যেকের বিপরীত দিকে সেই একই রকমের একটা মোমেন্ট কাজ করছে, তাহলে এটাকে এটা ক্যান্সেল করছে, এটাকে এটা ক্যান্সেল করছে, আর এই লোন পেয়ারকে লোন পেয়ার ক্যান্সেল করছে, ওভারঅল 0 হয়ে যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে আমরা বলবো যে মিউ ইকুয়াল টু 0, আর এর ক্ষেত্রে মিউ গ্রেটার দ্যান 0, তার মানে ওভারঅল SF4 এর মিউ বেশি হবে দ্যান XCF4। XCF4 নন পোলার, SF4 পোলার। এবার আমরা যে PCl3F2 করলাম এক্স্যাক্টলি একই এটার জন্য হবে, XCO3F2। আমি দেখো ওপরে ছবিটা আঁকার চেষ্টা করছি, XCO3F2, দেখো XCO3F2 বেশি, এই দুটো সেন্ট্রাল দুটো সারাউন্ডিং অ্যাটম অক্সিজেন এবং ফ্লুরিনের মধ্যে বেশি ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিন, ও যাবে কোথায়, অ্যাক্সিয়ালে, ডিউ টু বেন্ট রুল। বেন্ট রুল আমরা এর আগে খুব ইলাবোরেটলি পড়াশোনা করেছি। এবার অক্সিজেন এখানে থাকলো, তিনখানা অক্সিজেন। এবার তিনখানা অক্সিজেন হচ্ছে পরস্পরের 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, sp2 মতন, তাহলে ওই তিনখানা XCO বন্ডের মোমেন্ট তাদের যে রেজাল্টেন্ট সেটা 0 হয়ে যাবে। আর দুখানা XCF বন্ড যারা কিনা অ্যাক্সিয়ালে আছে তারাও পরস্পরকে ক্যান্সেল আউট করবে, ওভারঅল 0 হয়ে যাবে। তাহলে ওভারঅল মিউ ইকুয়াল টু 0। এটার ক্ষেত্রে 0 হবে না, ঠিক যেমনটা এটার ক্ষেত্রে হয়েছিল ঠিক তেমনি এখানটাতেও হবে। দুখানা F ওপরে আর নিচে থাকবে, মাঝখানে এখানে P লিখেছি, তার জায়গায় থাকবে XC জেনন। তিনখানা ফ্লুরিনের মধ্যে একটা এখানে, একটা এখানে, একটা এখানে, যেরকম এখানে আছে। আর অক্সিজেন, এই দুটো Cl-এর জায়গায় দুটো অক্সিজেন, মানে এর মিউ ভ্যালু বেশি হবে। তাহলে ওভারঅল এই হচ্ছে আনসার। আশা করা যায় এটা বোঝাতে পারলাম, একদমই এইটার মতন এটা।
এরপরে XCF4 আর XCOF4। XCF4 আমরা এক্ষুনি দেখলাম মিউ 0, কিন্তু XCOF4 কেমন দেখতে হয়? XCOF4 আমি এখানেই আঁকছি। XCOF4 এটা XCO, চারখানা F আছে, তার মধ্যে দুখানা গেল অ্যাক্সিয়ালে, দুখানা যাওয়া ছাড়া উপায় নেই, আর বাকি চারটে এখানে। যদি আমরা XCOF4 ছবি বোধহয় এর আগেও এঁকেছিলাম একবার, এবং এটা আমরা বলেছিলাম যে এটা নন পোলার। তাহলে এটা নন পোলার যদি হয়, আর সরি এটা পোলার, এখানে তো ক্যান্সেল আউট হবে না। অ্যাকচুয়ালি দুখানা অ্যাক্সিয়াল বন্ড মোমেন্ট পরস্পরকে ক্যান্সেল আউট করতে পারে, কিন্তু এই ইকুইটোরিয়াল বন্ড মোমেন্ট এবং এই ইকুইটোরিয়াল বন্ড মোমেন্ট তাদের যা রেজাল্টেন্ট সেটা, এবং XE আর অক্সিজেনের সঙ্গে যে বন্ড মোমেন্ট, এই দুটো মোমেন্ট পরস্পরের বিপরীতমুখী হলেও কিন্তু ক্যান্সেল আউট করছে না, তাই এটা নন পোলার, মিউ গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে আমরা বলেছিলাম যে মিউ গ্রেটার দেন 0 হবে এখানে, আর XCF4 আমরা প্রমাণ করেছিলাম মিউ ইকুয়াল টু 0। তাহলে ওভারঅল XCOF4 এর হচ্ছে বেশি দেন XCF4। ঠিক আছে, আশা করা যায় আমি কম্প্যারিজনগুলো বোঝাতে পারছি। এইভাবেই কিন্তু কম্প্যারিজন টাইপ কোয়েশ্চেন্স পরীক্ষাতে আসবে। নাম্বার সি, যে ডাইপোল মোমেন্ট অফ জিওমেট্রিক্যাল আইসোমার্স। আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে যখন আইসোমেরিজম পড়বো জিওসি আন্ডারে, সেইখানে আমরা স্টিরিও আইসোমেরিজমের আন্ডারে জিওমেট্রিক্যাল আইসোমার পড়বো। সেখানে আমরা তাদের ডেফিনিশান, তাদের আরও ইন ডিটেল অনেক কিছু জানবো। আপাতত আমাকে এইটুকু জানতে হবে যে কোনো একটা C⋯C মানে অ্যালকিন সিস্টেমের, অ্যালকিনের আমরা জানি কার্বনের এইভাবে তাদের স্ট্রাকচারটা দেখানো হয়। যেহেতু কার্বনগুলো sp2 হাইব্রিডাইজড, তাহলে এই বন্ড, এই বন্ড এবং এই যে বন্ড, এরা পরস্পর 120 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করবে, দু ক্ষেত্রেই তাই। এখন আমরা যদি দেখি যে সাপোজ একটা কম্পাউন্ড আছে এরকম, একটা কম্পাউন্ড আছে এরকম C2H2Cl2, এটা আমাদের এক্সাম্পল নাম্বার 1, C2H2Cl2। এটার দু ধরনের স্ট্রাকচার হয়, C2 হয়ে গেল ClClHH, এটা হচ্ছে C2H2Cl2। আবার আরেকটা হয়, সেটাকে দেখতে এরকম হয়, ক্লোরিন দুখানা উপরে আর H দুখানা নিচে। আমরা আপাতত এইটুকু জেনে রাখি যে এই C⋯C এর যদি এরকম হয় যে একই পাশে দুটো সেম গ্রুপ আর অন্য পাশেও দুটো সেম গ্রুপ, তখন আমরা এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে, মানে এই দুজন হচ্ছে পরস্পরের আইসোমার বা সমাবয়ব বাংলাতে। তো আমরা কী বলি যে যখন C⋯C সিস্টেমের ওপরের দিকে দুটো গ্রুপ সেম, নিচের দিকে দুটো গ্রুপ সেম, তখন আমরা তাদেরকে বলি সিস আইসোমার, সিস। আর যদি এরকম হয় যে দুটো সিমিলার গ্রুপ হচ্ছে অপোজিট ডাইরেকশন, একটা উপর একটা নিচে, মানে যখন এরকম কোনাকুনি থাকে আর কি, ডায়াগোনালি সেম গ্রুপ, তখন আমরা এই ধরনের আইসোমারটাকে বলি ট্রান্স আইসোমার। ঠিক আছে, সেম গ্রুপ বা ইভেন সিমিলার গ্রুপও হতে পারে। সিমিলার গ্রুপ বলতে এখানে দেখো, এটা একটা পেয়ার অফ গ্রুপস যারা সেম, দুটোই Cl, আবার এরা হচ্ছে একটা পেয়ার অফ গ্রুপ যারা সেম, হাইড্রোজেন। এখন দুটো পেয়ার যারা হচ্ছে সেম, একই রকমের, দুটো পেয়ারের বদলে একটা পেয়ার যদি সেম হয় অন্তত পক্ষে, সেক্ষেত্রেও আমরা সিস বা ট্রান্স বলতে পারি। ঠিক আছে, আমি এক্সাম্পল পরে বলছি। এবার কি হচ্ছে, যখনই এইরকম কোনো সিস্টেম থাকবে, আমরা কি করব, এই C⋯Cটাকে আমরা এই C⋯Cটাকে জাস্ট একটা সেন্টার ভেবে নেব। C⋯Cটাকে জাস্ট একটা সেন্টার। এবার এই সেন্টারের চারপাশে চারটে গ্রুপ আছে, এ পাশে আছে ধরো ক্লোরিন, এ পাশে আছে ক্লোরিন, এ পাশে আছে হাইড্রোজেন, এ পাশে আছে হাইড্রোজেন। ঠিক আছে, এইভাবে করলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা কি দেখছি যে এই CCl বন্ড মোমেন্ট আর এই CCl বন্ড মোমেন্ট একদম অপোজিট, পরস্পরের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পরে ক্যান্সেল আউট করবে। আবার এই CH বন্ড মোমেন্টও কার্বনের দিকে, এই CH বন্ড মোমেন্টও কার্বনের দিকে পরস্পরকে ক্যান্সেল আউট করলো। তাহলে আমরা বলবো এর মিউটা কত হয়ে গেল, 0 হয়ে গেল।
সুতরাং এই পার্টিকুলার কম্পাউন্ডটা হয়ে গেল নন পোলার। ঠিক আছে, আর এই ক্ষেত্রে দেখো আবারও যদি আমি ওই সি ডবল বন্ড সিটাকে যদি একটা সেন্টার ভাবি, তাহলে একদিকে সিএল, আবার এইদিকে সিএল, এইদিকে এইচ, এইদিকে এইচ, তাহলে সিএইচ বন্ড মোমেন্ট কার্বনের দিকে দুখানা আপওয়ার্ড, আবার সিসিএল বন্ড মোমেন্টও ক্লোরিনের দিকে মানে আপওয়ার্ড। তো চারটে বন্ড মোমেন্টই পরস্পরকে অ্যাসিস্ট করছে, ওভারঅল মিউ অনেক হাই হয়ে যাবে। তাহলে আমরা বলবো যে এক্ষেত্রে মিউ গ্রেটার দেন 0 এবং অবশ্যই কম্পাউন্ডটা হচ্ছে পোলার কম্পাউন্ড। তাহলে এইভাবে সিস এবং ট্রান্সের মধ্যে কম্পেয়ার করতে হয়। এইবার আমি যেটা বলছিলাম যে যে এখানে পেয়ার অফ গ্রুপ আছে, তো এটা একটা পেয়ার সিএল আর একটা পেয়ার হচ্ছে এইচ, তো দুটো পেয়ার ম্যাচ করেছে। এরকম হতে পারে যে একটা পেয়ার এরকম থাকবে আর অন্য যে দুজন আছে তারা আলাদা আলাদা হবে পরস্পরের সঙ্গে, সেরকমও হতে পারে। আমি এটা মুছে নিয়ে বলছি পরের এক্সাম্পলটা। C2 আগে একটা H2 লিখে দিই, C2H2 CH3 CH2CH3 এরকম একটা কম্পাউন্ড। এবং দেখতে একটু ভয়ঙ্কর লাগতে পারে, কিন্তু পরবর্তীকালে এইগুলো তোমাদের অনেক সোজাই লাগবে যখন তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে জিওমেট্রিক আইসোমার পড়া হয়ে যাবে তখন। আরেকটা এক্সাম্পল আমি বলছি, দেখো সেখানে হচ্ছে C2 আর H2 দিলাম, একটা মিথাইল দিলাম, আর একটা CH2CH3 মানে ইথাইল, ইথাইলের পরিবর্তে আমি একটা দিলাম NO2। ঠিক আছে, তাহলে এটারও উপরে যে কম্পাউন্ড লিখেছি সেটার এরকম দুখানা হবে। দেখো দুখানা এইচকে ওপরে রাখলাম, এটা একটা কম্পাউন্ড হতে পারে। আর একটা কম্পাউন্ড এরকম হতে পারে, দুখানা এইচকে ডায়াগোনালি রাখলাম। দুটো এইচ ছাড়া আর কি কি আছে, একটা মিথাইল একটা ইথাইল। তো মিথাইলটাকে এখানে রাখছি, ধরো মিথাইল CH3, আর এখানে ইথাইলকে রাখছি CH2CH3। ঠিক আছে, CH2CH3 আর মিথাইল। এবার আমরা হাইড্রোজেনের রেসপেক্টে বলবো যে দুটো সিমিলার গ্রুপ মানে সেম গ্রুপ একই দিকে আছে, তাই এটা হচ্ছে সিস। আর এখানে দুটো সেম গ্রুপ অপোজিট ডিরেকশানে আছে, ডায়াগোনালি আছে, তাই এটা হচ্ছে ট্রান্স। আমি এর ডিফারেন্সটাই তখন বোঝানোর চেষ্টা করছিলাম যে এক জোড়া গ্রুপ সেম হলেও সিস ট্রান্স বলা যায়, অপর জোড়াকে সেম হতে হবে তার কোনো মানে নেই, সিমিলার হলেই হবে, মানে দুটো আলাদা গ্রুপস হলেই হবে। আমরা এক জোড়াটার রেসপেক্টে তারা একই দিকে আছে বলে সিস এবং তারা ডায়াগোনালি আছে বলে ট্রান্স, এইভাবেও আমরা সিস ট্রান্স বলতে পারি। মজাটা হচ্ছে এইখানে যে দেখো আমরা আবারও আগের মতোই করবো যে এই সি ডবল বন্ড সিটাকে একটা সেন্টার ভাববো। এবার এটাকে সেন্টার ভেবে ধরো এই সিএইচটা এই বন্ড মোমেন্টটা এইদিকে আসছে, এই বন্ড মোমেন্টটা এইদিকে আসছে। ঠিক আছে, ডাউনওয়ার্ড আর কি। এক্ষেত্রে সিএইচ এবং এই সিএইচ পরস্পরকে ক্যান্সেল করবে, কিন্তু মিথাইলের সঙ্গে সি এর যা বন্ড মোমেন্ট আর ইথাইলের সঙ্গে সি এর যা বন্ড মোমেন্ট সেইটা পরস্পরকে ক্যান্সেল করবে না, কারণ মিথাইল এবং ইথাইল তো আলাদা গ্রুপ, সেম গ্রুপ তো নয়। এবার কথা হচ্ছে ডিরেকশান কোন দিকে হবে। আমরা এর আগে জেনেছি যে sp3 কার্বনের তুলনায় sp2 কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ। এই কার্বনটা sp2, কারণ একটা পাই বন্ড আছে এখানে, এটা sp3। ঠিক আছে, তাহলে sp2 বেশি ইলেকট্রোনেগেটিভ মানে এই দিকে হবে ডাইরেকশান, আর এটারও এই দিকে হবে ডাইরেকশান। ঠিক আছে, এরা পরস্পরের বিপরীতমুখী, কিন্তু তাদের ভ্যালু সেম নয়। ভ্যালু যেহেতু সেম নয় তাই মিউ ইজ নট ইকুয়াল টু 0 হবে। আবার এইখানে দেখো এই সিটা sp2 বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই এই দিকে হবে বন্ড মোমেন্ট, আর এর ক্ষেত্রেও এই দিকে হবে বন্ড মোমেন্ট। তাহলে দুটো বন্ড মোমেন্ট একই ডাইরেকশনে যাচ্ছে, তার মানে ভ্যালু বেড়ে যাবে, তো একটা অন্যটাকে অ্যাসিস্ট করছে, এখানে একটা অন্যটাকে অপোজ করছে। তাহলে এখানেও মিউ নট ইকুয়াল টু 0 হবে, কিন্তু বেশি কোথায় হবে, সিসে। তাহলে আমরা বলতে পারি যে এখানকার তুলনায় মানে এই সিসটাকে যদি আমি 1 নম্বর কম্পাউন্ড বলি আর এই ট্রান্সটাকে যদি আমি 2 নম্বর কম্পাউন্ড বলি, তাহলে মিউ ভ্যালু হচ্ছে 1 গ্রেটার দেন 2। বোঝা গেল?
প্রথম এক্সাম্পল এবং এই সেকেন্ড এক্সাম্পল, প্রথম মানে যেটা আমি মুছে দিয়েছি অলরেডি, আগে লিখেছিলাম, ফার্স্ট এক্সাম্পল আর এই সেকেন্ড এক্সাম্পল থেকে আমরা কি ধারণা করতে পারি? এমনি আমাদের একটা ধারণা হয় যে ট্রান্স কম্পাউন্ডগুলো নন পোলার হয়, ওদের মিউ ভ্যালু সবসময় জিরো হয়, কিন্তু সবসময় যে জিরো হয় না তার প্রমাণ হচ্ছে এখানে। সবসময় মানে জিরো হবে তখনই যখন এই কোনাকুনি যে দুখানা গ্রুপ, এই একজোড়া গ্রুপও পরস্পর সেম হবে আর এই একজোড়া গ্রুপও পরস্পর সেম হবে, তখনই একমাত্র জিরো হওয়ার সম্ভাবনা আছে, আদারওয়াইজ নেই। ঠিক আছে? আচ্ছা, এবার এইখানে দেখো এটা কি হচ্ছে, দেখো C2 দুখানা H দিলাম, একদিকে দিলাম NO2, একদিকে দিলাম মিথাইল, এটা কি হয়ে গেল? ট্রান্স। দুটো H পরস্পরের ডায়াগোনালি ট্রান্স হয়ে গেল এটা। আর এর যদি আমি সিসটা বানাই তাহলে এখানে আমাকে NO2 দিতে হবে, এখানে H দিতে হবে, এখানে H দিতে হবে, এটা হয়ে গেল সিস। খুব ভালো করে লক্ষ্য করো, CH এর মধ্যে কার্বনের দিকে যাবে, কার্বনের দিকে যাবে, কারণ কার্বন হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই CH মোমেন্ট ক্যান্সেল আউট করলো পরস্পরকে। এইবার দেখো খুব ভালো করে লক্ষ্য করো, কার্বন sp2, এই কার্বন sp3, sp2 বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই sp2-র দিকে মোমেন্ট হলো। এইবার এই কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে নাইট্রোজেনের দিকে যাবে মোমেন্টটা। এটার একটা অন্য ব্যাখ্যাও আছে, নাইট্রোজেনের দিকে যাবে মোমেন্টটা, তার কারণ হচ্ছে নাইট্রো গ্রুপ, NO2 গ্রুপটা হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আমরা যখন আবারও অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বো, জিওসি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, সেখানে আমরা জানবো দু ধরনের গ্রুপস হয়, একটা ইলেকট্রন উইথড্রয়িং, একটা ইলেকট্রন ডোনেটিং। ঠিক আছে? তো sp3 কার্বন যদি থাকে তাহলে সেগুলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, ইলেকট্রন ঠেলে দেয় অন্যের দিকে, তো যেটা এখানে করেছে আর কি। আর এরা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। আমরা এই মুহূর্তে সিম্পলি এটা বলতে পারি যে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই টেনে নিয়েছে, এটুকু ভাবলেই চলবে। তাহলে নাইট্রোজেনের দিকে যাবে মোমেন্ট, এখানে কার্বনের দিকে গেল, এখানে এই কার্বনের দিকে আসলো কারণ এটা sp3, এটা sp2, আর এখানে কার্বনের দিকে গেল। খুব ভালো করে এবার লক্ষ্য করো, ট্রান্সে কী হচ্ছে, এই CH আর এই CH পরস্পর ক্যান্সেল আউট করলো, জিরো হয়ে গেল, কিন্তু এই দুটো তো একই ডিরেকশানে, এই দুটো একই ডিরেকশান মানে এবার ভ্যালু বেড়ে যাবে। কিন্তু ওইখানে তুমি দেখো নিচের দিকে এটা এইদিকে যাচ্ছে, এটা দিকে যাচ্ছে, মানে এই দুটো রেজাল্ট্যান্ট উপরের দিকে আসছে। ঠিক আছে, এইটুকু ঠিক আছে, কিন্তু দুখানা বড় বড় গ্রুপের যা কন্ট্রিবিউশন, একজন হচ্ছে নিচের দিকে পাঠাচ্ছে কার্বনের দিকে, আর এখানে কার্বন থেকে অন্য দিকে যাচ্ছে, মানে এই দুটো পরস্পরকে, দুটো বড় গ্রুপের যে মোমেন্ট, সেই মোমেন্ট দুটো পরস্পরকে অপোজ করছে, ফলে এখানে ভ্যালু কী হবে? কমে যাবে। আর এখানে দুটো বড় গ্রুপ পরস্পরকে অ্যাসিস্ট করছে একই দিকে, ফলে ভ্যালু বেড়ে যাবে। তাহলে এবার আমরা বলতে পারি যে এটা যদি 1 হয় আর এটা যদি সিস যদি 2 হয়, তাহলে এর ক্ষেত্রে 1 গ্রেটার দেন 2 মানে ট্রান্স গ্রেটার দেন সিস। তার মানে সবসময় যে সিস আইসোমারের মিউ ভ্যালু বেশি হবে তেমনও কোনো নিশ্চয়তা নেই, ডিপেন্ড করছে কোন কোন গ্রুপস আশেপাশে আছে তার উপরে। তাহলে এই তিনটে এক্সাম্পলকে মিলিয়ে আমরা একটা জেনারেল রুল বানাতে পারি। কী রুল? এক, যে গ্রুপসগুলো যুক্ত আছে তারা যদি অপোজিট নেচারের হয়, এই যে এটা ইলেকট্রন উইথড্রয়িং বললাম আর এটা ইলেকট্রন ডোনেটিং, যদি অপোজিট নেচারের হয় তখন দেখা যায় যে ট্রান্সের ডাইপোল মোমেন্ট বেশি। আর যদি সেম নেচারের হয়, দেখো মিথাইলও ইলেকট্রন ঠেলেছে কার্বনের দিকে, মানে সিস্টেমের দিকে, সি ডাবল বন্ড সির দিকে, আর ইথাইলও একই কাজ করেছে, মানে দুজনের সেম নেচার। যদি সেম নেচার হয় তাহলে সিস আইসোমারের ভ্যালু বেশি হয়, অপোজিট নেচারের হলে ট্রান্সের ভ্যালু বেশি হয়। এবার যেখানে সিস বেশি মানে সেম নেচারের ক্ষেত্রে দুটো গ্রুপ যদি আলাদা হয় তাহলে ট্রান্স নন পোলার। কিন্তু এই দুটো গ্রুপে যদি সেম হতো, যেটা আমরা 1 নম্বর এক্সাম্পলে পড়েছি, সেক্ষেত্রে ট্রান্স মিউ ইকুয়াল টু 0 হয়েছিল, নন পোলার। এই ক্ষেত্রে কিন্তু পোলার। তাহলে এই তিনখানাকে আমরা সামারাইজ করছি। ফর জিওমেট্রিক্যাল আইসোমার্স দুটো আইসোমার আছে, আমি দুটো গ্রুপকে R1 R2 দুটো নাম দিয়েছি।
এটা ট্রান্স ওটা সিস। এবার যদি R1 R2 দুটো সেম নেচারের হয়, সেম নেচার মানে দুটোই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, EWG মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে যদি দুটোই ইলেকট্রন উইথড্রয়িং বা দুটোই ইলেকট্রন ডোনেটিং মানে দুটোর নেচার সেম, সেক্ষেত্রে যদি R1 এবং R2 দুটো গ্রুপ সেম গ্রুপ হয়, এটা আমাদের এক্সাম্পল 1টার সঙ্গে মেলে, সেক্ষেত্রে সিসের ভ্যালু বেশি হয় ট্রান্সের থেকে, সিসটা পোলার, ট্রান্সটা নন পোলার, মিউ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের এক্সাম্পল 2 এর সঙ্গে মেলে। আমরা এখনও আছি যেখানে R1 এবং R2 সেম নেচারের, মানে দুজনই আইদার ইলেকট্রন উইথড্রয়িং অথবা দুজনেই ইলেকট্রন ডোনেটিং। আমাদের ক্ষেত্রে সেকেন্ড এক্সাম্পলে দুজনেই ছিল ইলেকট্রন ডোনেটিং, একটা মিথাইল একটা ইথাইল। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেক্ষেত্রেও সিসের ভ্যালু বেশি ট্রান্সের থেকে, কিন্তু ট্রান্সের ভ্যালু এখন আর 0 নয়, অর্থাৎ দুজনই এখন পোলার। আর আমাদের থার্ড এক্সাম্পলে সঙ্গে ম্যাচ করে হচ্ছে এটা, এই তিনটে ক্যাটাগরি সম্ভব জিওমেট্রিক্যাল আইসোমারদের মধ্যে। এখানে R1 এবং R2 ডিফারেন্ট নেচারের, একজন ইলেকট্রন উইথড্রয়িং, একজন ইলেকট্রন ডোনেটিং। সেক্ষেত্রে আমরা বলবো যে ট্রান্সের ভ্যালু বেশি। তাহলে এইটা মাথায় রাখলেই আমাদের সমস্ত এক্সাম্পলস, এই ধরনের এক্সাম্পলসগুলো আমাদের আর কোনো সমস্যা থাকে। এবার হচ্ছে ডাইপোল মোমেন্ট কম্প্যারিজনের লাস্ট ক্যাটাগরি, সেটা হচ্ছে ডাই সাবস্টিটিউটেড বেনজিন ডেরিভেটিভস। কীরকম হয়, একটা সবথেকে কমন যে এক্সাম্পল সেটা হচ্ছে বেনজিন বলয়ের সঙ্গে দুখানা Cl গ্রুপ যুক্ত থাকে, দুখানা Cl। এবার এর তিনখানা আইসোমার সম্ভব, তিনটে সমবায়ব সম্ভব। একটা হচ্ছে এরকম, আর একটাতে দুখানা Cl গ্রুপ পরস্পর অপোজিট ডাইরেকশনে। যে কোনো একটা Cl গ্রুপের সাপেক্ষে 2 নম্বর গ্রুপটা যদি ঠিক তার পাশে হয়, তখন আমরা এটাকে বলি অর্থ আইসোমার। অর্থ বা সংক্ষেপে ও লেখা হয়। এটা ডাই সাবস্টিটিউটেড বেনজিন, মানে দুখানা গ্রুপ বেনজিনে আছে। এমনিতে এটার নাম হচ্ছে ডাইক্লোরোবেনজিন। যদি এইরকম পজিশন হয় তাহলে আমরা বলবো অর্থ ডাইক্লোরোবেনজিন। যদি এই গ্রুপের সাপেক্ষে সেকেন্ড গ্রুপটা একটা কার্বন ছেড়ে পরেরটায় হয়, তখন আমরা এই আইসোমারটাকে বলি মেটা আইসোমার, মেটা সংক্ষেপে এম। আর যদি এক্স্যাক্টলি অপোজিট হয় তখন আমরা এটাকে বলি প্যারা আইসোমার বা পি আইসোমার। ঠিক আছে। আবারও আমরা যেরকম C ডবল বন্ড Cটাকে আমরা একটা সেন্টার হিসাবে ভেবেছিলাম, তার চারদিকে 4টে গ্রুপ ভেবেছিলাম, এখানে আমরা বেনজিন রিংটাকে একটা সেন্টার হিসাবে ভাববো। খুব ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, যে এই যে পার্টিকুলার, আমি ছবিটা আরেকবার আঁকছি, দেখো। এখন এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা গ্রুপ আছে। এবার আমরা ধরে নেব অ্যাজ ইফ এই বেনজিনের যে সেন্টারটা, এই সেন্টার থেকে এরা অরিজিনেট করেছে। তাহলে এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি। অর্থতে এই অ্যাঙ্গেলটা হয় 60 ডিগ্রি। যদি মেটাতে হয় তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হয়ে যাবে 120 ডিগ্রি। আর প্যারাতে হলে এই পুরো অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 ডিগ্রি। ঠিক আছে। তাহলে এবার আমি এই ছবিটাকে মুছে সিম্পলি আমি এখানে লিখছি যে এখানে থিটা হচ্ছে 60 ডিগ্রি, এখানে থিটা 120 ডিগ্রি, এখানে থিটা হচ্ছে 180 ডিগ্রি। কেন আমি এরকম লিখলাম 180 ডিগ্রি কেন লিখলাম? কারণ হচ্ছে দেখো, আমি এই বক্সগুলো একটু মুছে দিচ্ছি তাহলে সুবিধা হবে। দেখো সি আর সিএল বেশি ইলেকট্রোনেগেটিভ, এখানেও সিএল বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই দুটো বন্ড মোমেন্ট অরিজিনেট করেছে এখান থেকে। দুটো বন্ড মোমেন্টের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাই যদি হয় দুটো যেহেতু সিসিএল দুটোর ভ্যালু সেম, তাহলে আমরা কি বলেছিলাম ফর্মুলা? মিউ নেট ইকুয়াল টু 2 মিউ কস থিটা বাই 2। যদি দুটোরই ভ্যালু মিউ আর মিউ করে হয় তাহলে নেটের ভ্যালু হচ্ছে এটা। যাই হোক, আমি যদি এই ফর্মুলা মনে না থাকে, আমি যদি আলাদা যে ভেক্টর সামে যে ফর্মুলা ছিল সেটাও যদি মনে থাকে, আমরা এটুকু অন্তত আগে জেনেছি যে থিটা ভ্যালু যত বাড়ে তত কস থিটা ভ্যালু কমে এবং তত মিউ ভ্যালু কমে। ঠিক আছে। তো আমরা এরকম জেনেছিলাম যে থিটা যদি বেড়ে যায় তাহলে মিউ কমে যায়। তাহলে যেখানে অ্যাঙ্গেল সব থেকে কম সেখানে মিউ সব থেকে বেশি, অ্যাঙ্গেল সব থেকে কম 60, এখানে
তাহলে আমরা এরকম বলতে পারি যে মিউ হচ্ছে অর্থ, মেটা অ্যান্ড দেন প্যারা। প্যারাতে অ্যাঙ্গেল সব থেকে বেশি 180 ডিগ্রি। 180 কেন? কারণ এই সিসিএলটা নিচের দিকে আর এই সিসিএলটা উপরের দিকে, এক্স্যাক্টলি অপোজিট, তাই জন্যই 180 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, আর এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। তাহলে যত থিটার ভ্যালু বাড়বে তত মিউ ভ্যালু কম হবে। এবার এইখানে আমরা দেখছি যে সিএল হচ্ছে নিজের সিএলের দিকে মোমেন্ট। তো কেন এটা হয়েছে? কারণ কার্বন আর সিএলের মধ্যে সিএল বেশি ইলেকট্রোনেগেটিভ, মানে ইলেকট্রনটা সিএল নিজের দিকে টানছে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে। এটাকেই তো আমরা একটু আগে বলছিলাম যে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার, অর্থাৎ সিএল হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে যে দুখানা গ্রুপ আছে দুজনেই হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং। আবারও আমরা ওই জিওমেট্রিক্যাল আইসোমারদের মতন এখানেও ওই একটা কনসেপ্ট ব্যবহার করব, যে দুটো গ্রুপ এখানে যুক্ত রয়েছে তারা যদি সিমিলার নেচারের হয়, এখানে দুজনেই হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং, বা যদি দুজনেই ইলেকট্রন ডোনেটিং হয়, সেক্ষেত্রে অর্থ আইসোমারের ডাইপোল মোমেন্ট সবথেকে বেশি, প্যারা সবথেকে কম। কিন্তু যদি এরকম হয় যে একজন হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং আর একজন হচ্ছে ইলেকট্রন ডোনেটিং, ফর এক্সাম্পল আমরা সেকেন্ড এক্সাম্পল এরকম নিচ্ছি, মিথাইল বেনজিন বলয়ের সঙ্গে ধরো একটা মিথাইল একটা ক্লোরিন, দুটোই আগের এক্সাম্পলে ক্লোরিন নিয়েছিলাম, এবারে একটা মিথাইল একটা ক্লোরিন নিয়ে নিলাম। খুব ভালো করে লক্ষ্য করো, এখন এই সিসিএল বন্ড নিচের দিকে, আবার এখানেও এই পার্টিকুলার কার্বনটা sp2, এটা sp2, ওপরেরটা sp3, তাহলে sp2 বেশি ইলেকট্রোনেগেটিভ, বেশি ইলেকট্রোনেগেটিভের দিকে চলে গেল মোমেন্ট। এখন এইটা ধরো আমি এর মধ্যে যদি লিখি যে এইটা একটা মোমেন্ট আর এইটা একটা মোমেন্ট, এখন এরা যদি এখান থেকে অরিজিনেট করে তাহলে এটা আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড, তাই এদের মধ্যেকার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু এখানে তো দুটোই নিচের দিকে কাজ করছে, তাহলে এখন থিটা কত হবে? এখন থিটা কিন্তু 0 ডিগ্রি হয়ে যাবে, আর 180 ডিগ্রি হবে না। অপোজিট ডাইরেকশন হলে 180 ডিগ্রি, সেম ডাইরেকশন 0 ডিগ্রি। এখন কিন্তু এটা 120 আছে, এটা কিন্তু এখনও 60 আছে, কিন্তু এটা কার্বন দিকে মানে sp2 কার্বনের দিকে, এটা এই দিকে, একটা ডাউনওয়ার্ড একটা আপওয়ার্ড, এখানেও তাই, একটা এই দিকে আর একটা হচ্ছে ক্লোরিনের দিকে, একটা বেনজিন বলয়ের দিকে যাচ্ছে মোমেন্ট, আর একটা মোমেন্ট বেনজিন বলয় থেকে বাইরের দিকে যাচ্ছে অপোজিট ডাইরেকশানে। তাহলে আইদার আমরা এরকম ভাবতে পারি যে যেহেতু অপোজিট ডাইরেকশানে যাচ্ছে, আমরা যে ফর্মুলায় ফেলবো এই ফর্মুলাটা যেখান থেকে এসেছিলো, মানে √(μ1² + μ2²), তাহলে এখানে তো μ1 আর μ2 ভ্যালু আলাদা, যেহেতু দুটো আলাদা আলাদা নেচারের গ্রুপ। এবার যেহেতু তাদের ডাইরেকশানটাও আলাদা, তাহলে একটাকে μ1 বললে অন্যটাকে -μ2 বলতে হবে, যেহেতু ডাইরেকশান আলাদা। সেই ক্ষেত্রে আমরা দেখব যে সেভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে অর্থর ভ্যালু যেটা ওখানে সবথেকে বেশি হয়েছিল এখন সবথেকে কম হবে, আর প্যারার ভ্যালু সবথেকে বেশি হবে এখন। তাহলে আমরা এরকম বলবো যে এই ক্ষেত্রে প্যারা, তারপরে মেটা, তারপরে অর্থ মিউ ভ্যালু। তাহলে আমাদের সিম্পল একটা লজিক যে যদি দুটোই গ্রুপ সিমিলার নেচারের হয় তখন অর্ডারটা হচ্ছে অর্থ, মেটা, প্যারা। আর যদি দুটো আলাদা আলাদা নেচারের হয়, একজন ইলেকট্রন ডোনেটিং অন্যজন ইলেকট্রন উইথড্রয়িং, তাহলে উল্টোটা, মেটা সবথেকে বেশি, প্যারা সবথেকে বেশি, তারপরে মেটা, আর অর্থ সবথেকে কম। ঠিক আছে, আশা করা যায় এটা মনে থাকবে। এরপর আমরা আসছি ডাইপোল মোমেন্টের লাস্ট পার্ট, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান। দুটো অ্যাপ্লিকেশান আছে মেইনলি, একটা হচ্ছে পার্সেন্টেজ আয়োনিক ক্যারেক্টার, এটা ক্যালকুলেট করা যায় ফ্রম ডাইপোল মোমেন্ট ভ্যালু। ঠিক আছে, এবার প্রত্যেকটা কম্পাউন্ডের ডাইপোল মোমেন্ট এক্সপেরিমেন্টালি মেজার করা যায়, তার একটা ভ্যালু আছে। এখন আমাদের কিছু ডেটা দেওয়া থাকে প্রশ্নে, সেখানে আমরা ডাইপোল মোমেন্টটা ক্যালকুলেট করতে পারি থিওরিটিক্যালি। ঠিক আছে, তাহলে আমি বললাম যে মিউ একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু থাকে, যেটা হচ্ছে আমাদের বাই এক্সপেরিমেন্ট আমরা সেটা পাই। এটাকে অনেক সময় মিউ এক্সপেরিমেন্টাল বলে বা মিউ অবজারভেশন বলা হয়, এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে যেটা উঠে আসে। এইটা হচ্ছে এক ধরনের ডাইপোল মোমেন্ট ভ্যালু। সেম কম্পাউন্ডের আর একটা ডাইপোল মোমেন্ট ভ্যালু হয়, যেটাকে আমাদের ক্যালকুলেট করতে হয়।
ক্যালকুলেট করার জন্য কিছু ডেটা দেওয়া থাকে এবং এটাকে আমরা অনেক সময় মিউ থিওরিটিক্যাল বলি, যেহেতু ক্যালকুলেট করছি তাই এটা থিওরিটিক্যাল ভ্যালু। এবার সেই ক্ষেত্রে আমরা এটা ধরে নিই যে মিউ ইকুয়াল টু ই ইন্টু ডি। আমরা নর্মালি এতক্ষণ ধরে যে বা আগের ভিডিওতে আমরা মিউ এর যে ডেফিনিশনের সময় যে ইকুয়েশনটা পড়েছি, দ্যাট ওয়াজ কিউ ইন্টু ডি, যেখানে কিউ হচ্ছে যতটা চার্জ ডেভেলপ হলো ওই পার্টিকুলার কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটম দুটোর উপরে। ই কখন বলছি? ই মানে একটা ইলেকট্রনের চার্জ। তো একটা পার্টিকুলার বন্ড, সাপোজ এ বি, এই বন্ডটায় বি বেশি ইলেকট্রোনেগেটিভ, তো বি এর দিকে বন্ড পেয়ারটা সরে যাচ্ছে বি এর দিকে, ডেল্টা মাইনাস পেলো, এটা ডেল্টা প্লাস পেলো। এই যতটুকু চার্জ তৈরি হয়েছে এটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করছিলাম। এখন এটাকেই আমরা ডিনোট করব ই দিয়ে। ই মানে একটা ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের চার্জ তখনই বি বা এর মাথায় আসবে যখন এই বন্ডটা পুরোপুরি ব্রেক করে যাবে। বন্ডটা পুরোপুরি ব্রেক করে গিয়ে যখন এর মাথায় নেগেটিভ চার্জ আসবে এবং এর মাথায় পজিটিভ চার্জ আসবে, তখনই তো ই আসবে। ই মানে একটা ইলেকট্রনের চার্জ, এখানে একটা ইলেকট্রন বেশি, এখানে একটা ইলেকট্রন কম। পজিটিভ চার্জের ভ্যালু এখানে ইলেকট্রনিক চার্জের সমান, আর এখানে নেগেটিভ চার্জের ভ্যালুও ইলেকট্রনিক চার্জের সমান। তাহলে আমরা এই থিওরিটিক্যাল ভ্যালুতে আমরা যে ই এর মানটা বসাচ্ছি, একটা ইলেকট্রনের চার্জের ভ্যালু, সেটা কখন বসাচ্ছি? যখন বন্ডটা অলরেডি ব্রেক করে গেছে, মানে যখন বন্ডটা ফুললি 100% আয়নিক বন্ডে পরিণত হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এই যে মিউ ক্যালকুলেশন, এটা হচ্ছে 100% যখন বন্ডটা আয়নিক সেই সময়কার মিউ ভ্যালু। আর এক্সপেরিমেন্টালি যেটা ডিটারমাইন করছি সেটা হচ্ছে অরিজিনাল মিউ ভ্যালু। তাহলে সেইখান থেকে মানে 100% যদিও আয়নিক হতো, তার তুলনায় এখন কতটা আয়নিক আছে, মানে পার্সেন্টেজ কত পার্সেন্ট ও আয়নিক রয়েছে, মানে কি বলবো, মানে বাস্তবে কতটা ও কত পার্সেন্ট ওর মধ্যে আয়নিক ক্যারেক্টার ডেভেলপ করেছে, সেইটা আমরা ক্যালকুলেট করি। ক্যালকুলেট করার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমরা লিখছি পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার, আইসি, দিস ইকুয়াল টু মিউ অবজারভেশন ডিভাইডেড বাই মিউ ক্যালকুলেশন। ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি সেটা তো ক্যালকুলেশনে যখন আমি ই এর ভ্যালু বসাচ্ছি 4.8 10⁻⁻10 ইলেকট্রনের চার্জ ইএসইউ, তখন তো আমি এইটা ধরে নিচ্ছি যে 100% আয়নিক। তাহলে এইটা ইন্টু 100 করলেই আমরা টোটাল আয়নিক পার্সেন্টেজ পেয়ে যাব, কত পার্সেন্ট বন্ড আয়নিক আছে। আর এবার কি হয়, আমার যখন ক্যালকুলেট করতে হয় তাহলে ই এর ভ্যালুটা তো আমি বলে দিলাম, যেহেতু ইলেকট্রনিক চার্জ, তাহলে ওই ভ্যালুটাই বসাবো পারফেক্টলি, 4.8 10⁻⁻10। আর ডি এর ভ্যালু আমাদের গিভেন থাকে। তো ডি এর ভ্যালুটাকে আমরা অ্যাংস্ট্রমে কনভার্ট করি, যে ইউনিটে দেওয়া থাক না কেন, কারণ অ্যাংস্ট্রম মানে আমরা জানি 10⁻⁻8 সেন্টিমিটার। আর এখানে ইএসইউতে একটা 10⁻⁻18 -10 থাকে, তাহলে -10 আর এখানকার -8 মিলিয়ে -18 হয়ে যায়, মানে আমরা এটাকে ডি বাই ইউনিটে তখন প্রকাশ করতে পারি এবং সেই মতন ক্যালকুলেশন হয়। একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো এরকম কোয়েশ্চেন্স আসে পরীক্ষায় যে বন্ড লেংথ দিয়েছে এত, আর বলছে আচ্ছা বন্ড লেংথটাকে আমরা কি বললাম যে আমরা ডি দিয়ে এটাকে প্রকাশ করি। 1.2 অ্যাংস্ট্রমটাকে আমরা কি করব, 1.2 10⁻⁻8 সেন্টিমিটার করব। তাহলে আমরা এখান থেকে মিউ ক্যালকুলেটেড বা মিউ থিওরিটিক্যাল তার ভ্যালুটা পেয়ে যাব। সেটা হচ্ছে ফর্মুলা কি বললাম, ই ইন্টু ডি মানে 4.8 10⁻⁻10 আর 1.2 10⁻⁻8 সেন্টিমিটার, এটা হচ্ছে ইএসইউ। তাহলে যাই হোক 4.8 ইন্টু 1.2 এত ইন্টু 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার মানে ডি বাই। ঠিক আছে? তাহলে আমরা এইখানে লিখছি এবার যে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার মানে হচ্ছে মিউ অবজারভেশন বাই মিউ ক্যালকুলেশন ইন্টু 100, জাস্ট ভ্যালু বসিয়ে যা আসবে তাই, মানে 1.25 ছিল এক্সপেরিমেন্টাল ভ্যালু, আর এটা 4.8 ইন্টু 1.2 ইন্টু 100। এবার এটা ক্যালকুলেট করলে যা ভ্যালু আসবে দ্যাট ইজ পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার। সেকেন্ড এক্সাম্পলটাও ইন্টারেস্টিং, প্রেডিক্টিং মলিকুলার জিওমেট্রি। আমরা ডাইপোল মোমেন্টের ভ্যালু থেকে মলিকিউলটার জিওমেট্রি বলতে পারবো। যদি আমাদের এরকম বলা হয় যে একটা ট্রাইঅ্যাটমিক মলিকিউল, ট্রাইঅ্যাটমিক AB2 টাইপ, এবং সেটার হচ্ছে তোমার মিউ নেট এর ভ্যালু হচ্ছে 0, যদি এইটা বলে দেওয়া থাকে, এখান থেকে আমরা অনায়াসেই বলতে পারবো যে ডেফিনেটলি ওর মলিকুলার জিওমেট্রি হবে লিনিয়ার, এটা ছাড়া অন্য কোনো অপশান নেই।
যেমন এক্সাম্পল ধরো CO2, CS2, বেরিলিয়ামের হাইড্রাইড, বেরিলিয়ামের হ্যালাইডস, এরা সবাই লিনিয়ার, এরা সবাই AB2 টাইপ এবং এদের সবারই মিউনেট 0। যদি এরকম হয় যে মলিকিউলটা হচ্ছে AB3 টাইপ এবং মিউনেট 0, তাহলে আমরা বলবো অবশ্যই মলিকিউলটা প্লেনার, ঠিক আছে, নন প্লেনার নয়, এবং অবশ্যই সেটা ট্রাইগোনাল প্লেনার। ফর এক্সাম্পল বোরনের হ্যালাইডসগুলো বা অ্যালুমিনিয়ামের ক্লোরাইড ইত্যাদি। আচ্ছা, আমি এখানে এটা বি হবে। ধরা যাক বললো যে AB4 টাইপ মলিকিউল, AB4 টাইপ মলিকিউল তার হচ্ছে মিউনেট 0 এবং সেটা হচ্ছে নন প্লেনার। যদি এটা বলে দেয় তাহলে আমি অবভিয়াসলি বলতে পারবো যে তার মলিকুলার জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল। এটা ছাড়া আর উপায় নেই। AB4 CH4 হবো, CH4 মিউনেট 0 বলে দিয়েছে এবং নন প্লেনার বলে দিয়েছে, তাহলে টেট্রাহেড্রাল ছাড়া অন্য কোনো অপশান নেই। কিন্তু যদি এরকম বলতো যে AB4 মিউনেট হচ্ছে 0 এবং মলিকিউলটা হচ্ছে প্লেনার, যদি এরকম বলতো তাহলে তার জিওমেট্রি কী হতো? প্লেনার হলে নিশ্চয়ই জিওমেট্রি টেট্রাহেড্রাল হতো না। অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশনও আমরা এখান থেকে প্রেডিক্ট করতে পারছি যে যদি AB4 হয় মিউনেট 0 নন প্লেনার, তার মানে সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 টেট্রাহেড্রাল যেহেতু। আর যদি প্লেনার হয় তাহলে সেটা কীরকম দেখতে হবে? তাহলে সেটা হবে স্কোয়ার প্লেনার। এটা যেমন sp3 হয়ে যাচ্ছে, তেমনি স্কোয়ার প্লেনার হলে sp3d2 হয়ে যাবে সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন। ফর এক্সাম্পল XCF4, ঠিক আছে। আবার যদি এরকম হয়, যদি এরা বলে যে AB4, ঠিক আছে, মিউনেট ইজ নট ইকুয়াল টু 0 এবং নন প্লেনার, তাহলে তার স্ট্রাকচার কী হবে? AB4 মিউনেট নট ইকুয়াল টু 0 মানেই মলিকিউলটা সিমেট্রিক নয় এবং নন প্লেনার মানে প্লেনার তো নয়ই। সেক্ষেত্রে মলিকিউলার জিওমেট্রি হবে সিস। ফর এক্সাম্পল SF4 সিস টাইপ জিওমেট্রি, ঠিক আছে। AB4 মিউনেট নট ইকুয়াল টু 0 এবং নন প্লেনার, মানে এইভাবে আমরা মলিকিউলার জিওমেট্রি প্রেডিক্ট করতে পারি যদি আমাদেরকে মলিকিউলটার ফর্মুলা বলে দেয়, মলিকুলার ফর্মুলা, এবং তার মিউনেট ভ্যালু বলে দেয়, ঠিক আছে। সেখান থেকে আমরা সেটা প্লেনার না নন প্লেনার, সেখান থেকে আমরা তাদের জিওমেট্রি পর্যন্ত যেতে পারি। তাহলে এইটা হচ্ছে ডাইপোল মোমেন্টের আর একটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশানস। তাহলে ডাইপোল মোমেন্ট টপিকটা আমাদের আজকে এখানেই শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব হাইড্রোজেন বন্ডিং নিয়ে। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে উইথ হাইড্রোজেন বন্ডিং। ততক্ষণ টাটা।